বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়তেছি হচ্ছে অধ্যায় 17 মানবদেহ সংক্রান্ত অপরাধ। মানবদেহ সংক্রান্ত অপরাধ, সরি, সম্পত্তি সম্পর্কিত অপরাধ। সম্পত্তি সম্পর্কিত অপরাধ এক একটা অপরাধের এক একটা নাম। যেমন আমরা পড়েছিলাম চুরি 378 থেকে 382, বলপূর্বক গ্রহণ বা চাঁদা, চাঁদা পড়েছিলাম, চাঁদাবাজি যেটা পড়েছিলাম 383 থেকে 389, দস্যুতা ও ডাকাতি 390 থেকে 402। আজকে আমরা পড়ব 403 থেকে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। মানে আগের পড়াটা একটু রিভিশন দেই। 378 চুরি, চুরির সংজ্ঞা; 379 চুরির শাস্তি; 380 বাসগৃহ তাঁবু বা আবদ্ধ স্থানে চুরির শাস্তি; 381 চাকর কেরানি বা কর্মচারী কর্তৃক চুরি করার শাস্তি; 382 চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত করা বা আটকানোর প্রস্তুতি নেওয়ার শাস্তি; 383 বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি; 384 বলপূর্বক গ্রহণের শাস্তি; 385 ক্ষতির বই দেখিয়ে বলপূর্বক গ্রহণের শাস্তি। 385 হলো কি, বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে ক্ষতির ভয় দেখানোর শাস্তি। 386 মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণের শাস্তি। 387 বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানোর শাস্তি। 388 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করার ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণের শাস্তি। আর 389 হলো বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করার শাস্তি, অভিযুক্ত করার ভয় দেখানোর শাস্তি। তাহলে এই থিওরিটা কিন্তু আগের ক্লাসে বলে দিয়েছি, কিভাবে মনে রাখবেন। 390 দস্যুতার সংজ্ঞা; 391 ডাকাতির সংজ্ঞা; 392 দস্যুতা শাস্তি; 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ করার শাস্তি; 394 দস্যুতা অনুষ্ঠানকালে ইচ্ছাকৃতভাবে আঘাত করার শাস্তি; 395 ডাকাতি অনুষ্ঠানের শাস্তি; 396 খুন সহ ডাকাতির শাস্তি; 397 মৃত্যু বা গুরুতর আঘাত করার প্রস্তুতি নিয়ে দস্যুতা বা ডাকাতি করার শাস্তি; 398 মারাত্মক অস্ত্রসজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি করার শাস্তি; 399 ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার শাস্তি; 400 ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি; 401 চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি; 402 ডাকাতি করার জন্য সমবেত বা জড়ো হওয়ার বা একসাথে মিলিত হওয়ার শাস্তি। তো আজকে আমরা পড়বো 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। 403 দ্বারা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করার সংজ্ঞা আর শাস্তি একই, মানে ওইটাতেই সংজ্ঞা ওইটাতেই শাস্তি। মানে যদি প্রশ্ন আসে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কাকে বলে, তাহলে ধারা হবে 403। আর যদি বলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করার শাস্তি, তাও 403, একই। তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কাকে বলে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। আত্মসাৎ তো বুঝতেছেন যে নিজের প্রয়োজনে ব্যবহার করা। আত্মসাৎ মানে কি, নিজের স্বার্থে জিনিসটা নিজের কাছে রেখে দেওয়া অথবা নিজের প্রয়োজনে বিক্রি করে টাকা নেওয়া, এই ধরনের কিছু আত্মসাৎ করা বোঝায়। তো এই আত্মসাৎটা হবে অপরাধমূলক অথবা অসাধুভাবে হবে। যেমন ধরেন, একটা যদি উদাহরণ দিই, আপনি রাস্তায় হাঁটতেছেন, একটা 500 টাকার নতুন নোট পাইলেন। পাওয়ার পর টাকাটা হাতে নিলেন, ভাবলেন যে 500 টাকা, ঠিক আছে, দেখা যাক কি করা যায়। এটা হাতে নিয়ে হাঁটতেছেন, ঠিক উল্টা থেকে আরেকটা লোক এসে বলতেছে, ভাই, এদিকে আসার সময় আপনি কি 500 টাকা পাইছেন? আমি যেই মাত্র এদিক দিয়ে যাওয়ার সময় হারায়, মানে পড়ে গেছে আমার কাছ থেকে, পাচ্ছি না। এখন মালিক কি আর খুঁজতে হবে, না মালিক আপনার কাছে আসছে? মালিক কিন্তু অলরেডি আপনার কাছে আসছে, যেহেতু সে 500 টাকার নোট বলেই দিছে, তার মানে এই টাকাটা তারই। ঠিক আছে, তাহলে আপনি যদি এখন এই টাকাটা তাকে না দেন, তাহলে আপনি সেটা কি করলেন? অসাধুভাবে আত্মসাৎ করলেন। এটা কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গ না? ওই লোকে যদি আপনার কাছে দিত যে 500 টাকা আপনার কাছে রাখেন, আমি পরে নিব, তখন আপনি খরচ করে ফেলাইছেন, এটা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আর যেহেতু সে আপনাকে দায়িত্ব দেয় নাই, আপনি যেহেতু এটা পাইছেন, পাওয়ার পরে মালিকও পাইছেন, এবার আপনি চাইলে টাকাটা দিয়ে দিতে পারতেন, কিন্তু দেন নাই। না দিয়ে আপনি আপনার জন্য, নিজের জন্য রেখে দিয়েছেন।
তো তার মানে এই টাকাটা আপনি আত্মসাৎ করেছেন। আর যেহেতু মালিক পাওয়ার পরেও আপনি টাকাটা দেন নাই, তাহলে এই কাজটা আপনি অসাধুভাবে করেছেন, অথবা এটা আপনার একটা অপরাধ হয়েছে, অপরাধমূলক একটা কাজ হয়েছে। তো এই জিনিসটাই বলতেছে যে সংজ্ঞাটা হবে এরকম: স্বাভাবিকভাবে বা অন্য কোনোভাবে সম্পত্তি দখলে আসার পর। আহ, স্বাভাবিকভাবে অথবা অন্য কোনোভাবে, অন্য কোনোভাবে মানে ওই যে হঠাৎ করে পেয়ে গেলেন আপনি, এই ধরনের ঘটনা। আচ্ছা, স্বাভাবিকভাবে কি হতে পারে আমি বলি। যেমন ধরেন, আপনি কারো বাসায় কাজ করেন, তো যার বাসায় কাজ করেন সে সম্প্রতি লন্ডন থেকে এসেছে। আসার সময় সে লন্ডনের অনেক জিনিসপত্র নিয়ে এসেছে, অনেক মালামাল, বাসায় বাসায় সাজায় রাখার অনেক মালামাল নিয়ে এসেছে। তো আপনি তার বাসা থেকে কাজ করে যাওয়ার সময় একটা ঘড়ি নিয়ে গেলেন, সেটা হয়ে গেল চুরি, না? চুরি হয়ে গেল না? ঘড়ি নিয়ে গেলেন, সেটা কিন্তু চুরি হয়ে গেল। আচ্ছা, আত্মসাৎটা কিভাবে বোঝায়? যেমন ধরেন, হ্যাঁ, স্বাভাবিকভাবে এই জিনিসটা বোঝাচ্ছি, হ্যাঁ। যেমন ধরেন, আহ, মানিক ভাইয়ের সাথে ধরেন আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো এখন ওনার যে কোনো বই আমি যদি নেই, যদি পড়ার জন্য নেই, তাহলে কিন্তু এটা মনে মনে চিন্তা করা যেতে পারে যে ওনার অনুমতি না নিলেও সমস্যা নেই। সেটা হচ্ছে পরোক্ষভাবে আসলে ওনার সম্মতি আছে। বই নিলে এটা আমার জন্য দোষের হবে না, পরোক্ষভাবে ওনার সম্মতি আছে। তো ওনার বই আমি জানি, এবার আমি পড়ার জন্য নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর পড়লাম, পড়ার পর এই বইটা বিক্রি করে টাকা দিয়ে মজা খাইয়া ফেলাইলাম। এখন বইটা তো যখন আমি নিছি তখন কিন্তু আহ, আমি জানি যে বইটা আমার না, মানিক ভাইয়ের বই। তো ওনার বইটা আমি জাস্ট পড়ার জন্য নিছি, তার মানে চুরি না, এটা জাস্ট পড়ার জন্য নিছি। এবং দেখা যাচ্ছে যে উনি যদি জানতে পারে যে ওনাকে না বলে বইটা নিছি, উনি কিছুই বলবে না, কারণ এখানে ওনার পরোক্ষ সম্মতি আছে, এই বিশ্বাসে আমি নিয়েছি। তার মানে এটা চুরি হয় নাই। তো ওইটা আমি স্বাভাবিকভাবেই বইটা নিয়েছি। পরবর্তীতে যেহেতু এটা বিক্রি করে টাকাটা আমি নিয়ে নিলাম, তার মানে স্বাভাবিকভাবে নেওয়ার পরে আমি এটা আত্মসাৎ করে ফেলছি। তো এই হলো স্বাভাবিকভাবে। এবার আপনি হঠাৎ করে দৈব চক্রে কোনো কিছু, যে 500 টাকার নোট পাইলেন, এটাকে আমি বোঝাচ্ছি যে অন্য কোনোভাবে, স্বাভাবিকভাবে বা অন্য কোনোভাবে সম্পত্তির দখলে আসার পর। এই যে 500 টাকা পাইলেন, এখন তো এটা আপনার দখলে, কেউ জানে না। আপনি যদি ইচ্ছা করেন দিতে পারেন, ইচ্ছা না করলে রেখে দিতে পারেন। বা বইটা যখন আপনি পড়ার জন্য নিলেন, তখন তো বইটা আপনার দখলে। তো স্বাভাবিকভাবে বা অন্য কোনোভাবে সম্পত্তি দখলে আসার পর প্রকৃত মালিককে না খুঁজে, প্রকৃত মালিককে না খুঁজে অথবা প্রকৃত মালিক পাওয়া গেলে তাকে উক্ত সম্পত্তি ফেরত না দিয়ে নিজে ভোগ করলে তা অসাধুভাবে আত্মসাৎ বলে গণ্য হবে। তা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলে গণ্য হবে 403 দ্বারা। আর যে ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করে সে দণ্ডবিধানের 403 ধারা মোতাবেক দণ্ডিত হবে। তার মানে সংজ্ঞাও 403, দণ্ডও 403। আচ্ছা, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে সামনে যাব, আর যদি থাকে তাহলে এই বিষয়ে আরেকটু বোঝাবো। আছে কারো কোনো? হুম, বলেন, বলেন। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। তো তখনও না, তখনও পর্যন্ত আত্মসাৎ হয় নাই। জাস্ট আমি আমার কাছে রেখে দিলাম। এখন এখানে উদ্দেশ্যটা বুঝতে হবে, যেটা কি আমি আর না দেওয়ার ইচ্ছা আছে কিনা। যদি আর ফেরত না দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে সেটা অসাধুভাবে আত্মসাৎ হয়ে যাবে। আর যদি এটা আমি জাস্ট আমার কাছে রেখে দিলাম, এখনো আমার প্রয়োজনে ব্যবহার করি নাই, দেখা গেল সামনে বা দেখা হইলে আমি দিয়েও দিতে পারি, তাহলে তখন এটা আত্মসাৎ হবে না। তার মানে
ওই সম্পত্তিটা যখন নিজে ভোগ করা শুরু করবে, যখন নিজের প্রয়োজনে ব্যবহার করা শুরু করবে, ঠিক তখনই এটা আত্মসাৎ হবে, এর আগ পর্যন্ত এটা আত্মসাৎ হবে না। আর কার কোনো প্রশ্ন? বলেন। আত্মসাৎ হবে, হবে হবে আত্মসাৎ হবে। আচ্ছা। হ্যাঁ, গুড কোয়েশ্চন। যদিও পরীক্ষা এত পেজ দিয়ে আসবে না যে কোনো এক সাইডে নিয়ে যাবে, হয়তো অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দিকে নিবে, অথবা সম্পত্তি আত্মসাতের দিকে নিবে। হ্যাঁ, এখানে এই ধরনের পেচের প্রশ্ন যদি আসে, হ্যাঁ, এই ধরনের পেচের প্রশ্ন যদি আসে, তাহলে আপনি বুঝতে পারতেছেন না যে কোন দিকে যাবে, কি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে নাকি সম্পত্তি আত্মসাৎ হবে। সেই ক্ষেত্রে আপনি দুইটাই উল্লেখ করে দেবেন। কিভাবে উল্লেখ করবেন যে ঘটনাটা যেহেতু এরকম, যখন ফোন পরিবর্তন হয়ে ক নামক ব্যক্তির হাতে চলে গেল, তখন সে খ নামক ব্যক্তিকে অবগত করলো যে ফোন পরিবর্তন হয়ে তারটা কর কাছে চলে এসেছে। তখন ক বলল যে ঠিক আছে, তাহলে ফোনটা তোমার কাছে রাখো, পরে দেখা হলে দিয়ে দিও। এতটুকু পর্যন্ত ঘটনা, মানে উদ্দীপক। আর উদ্দীপকে বলতেছে ফোনটা তোমার কাছে রাখো, পরে দেখা হইলে দিয়ে দিও। তার মানে এখানে ফোনটা গচ্ছিত রাখা হয়েছে ঠিক আছে, কিন্তু সে তো ইচ্ছা করে দেয় নাই। তো যেহেতু ফোনটা তার কাছে রাখার কথা বলেছে, তার মানে সে বিশ্বাস করেই রাখার কথা বলেছে, এটা ঠিক। আর নাইলে বলতো যে তুমি তুমি কোথায় আছো বলো, আমি আসতেছি, আইসা ফোন নিয়ে যাব। তো যেহেতু তাকে বিশ্বাস করে তার কাছে রাখার কথা বলেছে, তারপরেও সে এই ফোনটা তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছে, তখন সেটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এই অপরাধটাই হবে, মাস্ট বি। আর যখন সে জানে না, তখন সেটা আত্মসাৎ হবে। এইটাই হচ্ছে কথা। আর যদি এরকম বুঝতে না পারেন, এই প্রশ্নটা যায় না আসলে, এটা তো বোঝাই যাচ্ছে যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আর যদি ওই লোকটা না জানে, মানে ওই যে সরাসরি কথা হইলো না আর কি, সে দায়িত্ব দিল না যে ফোনটা তোমার কাছে রাখো, এই ধরনের কথা হইলো না, কিন্তু দুজনেই বুঝতে পারলো যে ফোনটা যে ও নিছে, পরিবর্তন যে হয়েছে দুজনেই বুঝতে পারছে। বাট সে দায়িত্ব দেয় নাই যে তোমার কাছে ফোনটা রাখো, এই কথাটা সে বলে নাই। এই কথাটা না বলার কারণে সেটা বুঝতে পারলেও সম্পত্তি আত্মসাৎ হবে। বুঝতে পারলেও সম্পত্তি আত্মসাৎ হবে, কারণ ওই সম্পত্তি, ওই মানে তাকে এই সম্পত্তির দায়িত্ব দেওয়া হয় নাই, বা সে ভারপ্রাপ্ত না ওই সম্পত্তিটার, এই কারণে। তো 403 হচ্ছে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। আর 404 হলো কি, মৃত ব্যক্তির দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করার দণ্ড। দেখা গেল একটা বাড়িতে এক বৃদ্ধ লোক, সে একাই আছে, আর বাকি সবাই বিদেশে থাকে, এরকম ফ্যামিলি সিলেটে পাওয়া যায়। হ্যাঁ, তো ওই বৃদ্ধ লোক তার দেখাশোনা করে, আরো দুজন স্বামী স্ত্রী আছে, মানে ওই দুজনে মিলে ওই বাড়ির কাজ কাম করে, বয়স্ক লোকটার দেখাশোনা করে। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি করে আর কি। তো সারাদিন কাজ করে, রাতে আবার তারা চলে যায়। তো যেহেতু বয়স্ক লোক ওই বাসায়, তো দেখা গেল বয়স্ক লোক সে মারা গেল। মারা যাওয়ার পর এখন তারা ভাবলো যে এই বাসায় কি কি আছে, সবাই তো বিদেশ থাকে, তারা তো আর জানে না যে এই বাসায় কি কি আছে। আর এই বয়স্ক লোক তো মারা গেছে, সে তো আর বলতে পারবে না। তাহলে আমরা কিছু জিনিস সরাই ফেলি। তারা যদি ওই বাসা থেকে কোনো জিনিস সরাই ফেলে, তাহলে কি হবে সেটা, মৃত ব্যক্তির দখলভুক্ত সম্পত্তি সেটা অসাধুভাবে আত্মসাৎ করা হবে। সেটা অসাধুভাবে আত্মসাৎ করা হবে। মৃত ব্যক্তির, কি বলতেছে, মৃত ব্যক্তির দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করা হবে, এবং এর জন্য শাস্তির ধারা হবে আলাদা, 404 ধারা। তাহলে আমি ঘটনাটা কি বুঝাইতে পারছি? যেমন ধরেন, এটা তো একটা এক্সাম্পল দিলাম।
কারো বাসায় চাকরি করে। এটা ছাড়াও রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেল, তার পকেট থেকে হাতায় আপনি মানিব্যাগ মোবাইল নিয়ে গেলেন, এটাও আপনার শাস্তি হবে 404 ধারা। ওই মৃত ব্যক্তির দখলমুক্ত সম্পত্তি আপনি আত্মসাৎ করলেন, এই কারণে আপনার শাস্তি হবে 404 ধারা। এটা কি আর বোঝার বাকি আছে? একদম ক্লিয়ার না টপিকটা? তাহলে 403 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করার শাস্তি 403 ধারা। আর মৃত ব্যক্তির দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করার শাস্তি 404 ধারা। 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, 404 মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ। এখন আমরা যাব 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তো অপরাধমূলক বিশ্বাসভঙ্গটা কি হবে বলতেছে, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে বা নিজের প্রয়োজনে ব্যবহার করে, সে ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে বলে গণ্য হবে। একটু সহজ হয়ে গেল না? বলতেছে যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির যে সম্পত্তি আছে সেই সম্পত্তির ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি নিজের প্রয়োজনে ব্যবহার করে অথবা অসাধুভাবে আত্মসাৎ করে, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বলে গণ্য হবে। কেউ কিছু বলবেন? কেউ কিছু বলবেন? তাহলে একটু মিউট করে রাখেন। আচ্ছা, তাহলে আমরা 405 ধারা পড়লাম অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা, আর 406 ধারা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। আচ্ছা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ দিয়ে আরেকটা উদাহরণ দিই। যেমন ধরেন, একটু মিউট করেন, যে নয়ন আহমেদ, আপনি একটু মিউট করেন। তারপরে আরো কে কে মিউট করেন নাই, আপনারা একটু আইন শিক্ষা কার আইডি, আপনি একটু মিউট করেন। আচ্ছা, যেটা বলছিলাম, দেখবেন যে অনেকেই সফরে যায় বা যারা জামাতে যায় মানে তাবলিগে যায়, 40 দিনের জন্য সিল্লায় যায়, তারা কিন্তু 40 দিন পর্যন্ত আর এলাকায় ফিরে আসে না। ওই আহ, মানে যাই হোক, আল্লাহর দিনের জন্য তারা কাজ করতে থাকে টানা 40 দিন। তো 40 দিনের জন্য ধরেন একটা লোক বা যে কোনো কাজে একটা লোক সফরে গেল, এক শহর থেকে আরেক শহর গেল, আরেক শহরে গেল। তো তার বন্ধুর কাছে 2 লক্ষ টাকা রেখে গেল, যে এই টাকাটা অন্য একজন ম নামক ব্যক্তিকে যাতে দিয়ে দেয়, অথবা তার কাছে কিছু আলু, ধরেন আলু রেখে গেল, যে এই আলুগুলো যেন সে হেফাজত করে যাতে নষ্ট না হয়। মানে ওই একটা দ্রব্য ছিল, নামটা ভুলে গেছি, মানে ওই জিনিসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর কি। তো এই ধরনের হয়তো টাকা বা কোনো দ্রব্য দিয়ে গেল, দিয়ে সে সফরে চলে গেল। পরবর্তীতে যদি ওই লোক ওই জিনিসটা ব্যবহার করে ফেলে, যে পরবর্তীতে সে দিয়ে দিবে, তার রেখে যাওয়া টাকাগুলা সে খরচ করে ফেলছে যে সে আসলে আবার ফেরত দিয়ে দিবে, তাও সে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে। তার রেখে যাওয়া জিনিসটা, যে জিনিসটা যেমন ধরেন গম বা আলু দিয়ে গেল, হ্যাঁ, এই 40 দিন যেন তার কাছে রাখে, এবার সে ওই আলুটা বা গমটা সে নিজের ব্যবহার করে ফেললো বা খেয়ে ফেললো, বলতেছে যে সে আসলে আবার তার ওই পরিমাণ দিয়ে দিব, তবুও সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। তার মানে বোঝা গেল, কোনো সম্পত্তির ভারপ্রাপ্ত হয়ে যদি কোনো ব্যক্তি ওই সম্পত্তিটা নিজের প্রয়োজনে ব্যবহার করে, যদিও সে পরবর্তীতে ওই সম্পত্তি ফেরত দেয় অন্যভাবে সংগ্রহ করে, তবুও সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞাটা কি? কোনো ব্যক্তি, যে ব্যক্তি আপনারা একটু মিউট করে রাখেন প্লিজ। তো 405 ধারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সংজ্ঞাটা কি? যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে বা নিজের প্রয়োজনে ব্যবহার করে, সেই ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে বলে গণ্য হবে 405 ধারা। আর 406 ধারা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। 405 আর 406 ধারা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? 404, 405 ধারা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?
405 আর 406 নাই। আচ্ছা, এবার এবার 407 দ্বারাই যাচ্ছি আমরা। 407 দ্বারাই বলতেছে বাহক প্রবৃত্তি কর্তৃক অপরাধমূলক বিশেষভঙ্গের শাস্তি। একটু আগে পড়লাম এমনিতে নর্মাল বন্ধু বন্ধু বা যে কোনো নর্মাল কাজে যদি কেউ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে তার শাস্তি হবে 406। এবার 407 দ্বারা এসে অন্য কথা বলতেছে, বলছে বাহক। বাহক মানে কি? যে বহন করে, যে বহন করে। আপনি কিছু মালামাল একটা ভ্যান ড্রাইভারকে দিলেন, একটা ফ্রিজ ভ্যান ড্রাইভারকে দিলেন যে অত নম্বর বাসায়, হ্যাঁ ও অমুক এলাকায় অমুক সেক্টর অমুক রুটে নিয়ে যাও। তো সে ভ্যানে ফ্রিজ নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে সে ওই রোডে না গিয়ে সে তার মতো করে অন্য জায়গায় নিয়ে বিক্রি করে দিল, বা সে অন্যদিকে নিয়ে গেল, এক কথায় আপনার বাসায় সেটা পৌঁছায় দিল না। তার মানে সে সে এই ফ্রিজটা বহন করার দায়িত্ব পেয়েছিল। বহন করার দায়িত্ব পাওয়ার পরেও কিন্তু সে কি করলো? এটা জায়গা মতো পৌঁছে না দিয়ে, তাকে তো বিশ্বাস করে দেওয়া হয়েছে জিনিসটা যে তুমি এটা বাসায় পৌঁছে দাও। তো তাকে বিশ্বাস করে যেহেতু দেওয়া হয়েছে, সে বাসায় পৌঁছে দিল না। তার মানে সে বহন করার দায়িত্ব পায়ও যেহেতু জিনিসটা সঠিকভাবে পৌঁছে দিল না, তাই সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। আর এই কারণে সে বাহক হওয়ার কারণে তার শাস্তিটা হবে আলাদা, 407 ধারা মোতাবেক তার শাস্তি হবে। তার মানে বাহক প্রভৃতি ব্যক্তি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করলে তারা দণ্ডবিধি আইনের 407 ধারা মোতাবেক দণ্ডিত হবে। দণ্ডবিধি আইনের 407 ধারা মোতাবেক দণ্ডিত হবে। তাহলে 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা, 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, 407 বাহক প্রভৃতি ব্যক্তি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, 408 চাকর কেরানি বা কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। চাকরের কাছে তো গুদাম রক্ষক, কিন্তু সেটা বাহকের দ্বারাই আসবে না। বাহক মানে যে বহন করে, ওই যে আপনি জাহাজে মালামাল দিয়ে দিলেন, হ্যাঁ সে ওই জাহাজ দিয়ে মালামাল যে এলাকায় যে শহরে নেওয়ার কথা ছিল, ধরেন ওইখানেই নিচ্ছে, নিয়ে জায়গা মতো না পৌঁছে দিয়ে সে অন্যভাবে বিক্রি করে নিজের প্রয়োজনে ব্যবহার করে ফেলছে, সেটা হবে 407। আর গুদাম রক্ষকেরটা যাবে 406 দ্বারাতে যাবে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ যেটা ওখানে যাবে 406। আর 408 বলতেছে কি? চাকর কেরানি বা কর্মচারী। তা আপনার বাসায় আপনি যাকে কাজের জন্য রাখছেন, আপনি তো তাকে বিশ্বাস করেই রাখছেন, তাকে তো আপনি মাস্ট বি বিশ্বাস করেন। এই কারণে হয়তো বা অনেক সময় তাকে কাজ করতে রেখে আপনি অন্য কোথাও চলে যান। হ্যাঁ, তাহলে এই চাকর যদি আপনার বাসা থেকে কোনো কিছু নিয়ে যায়, তাহলে সেটা কি হবে বলেন তো? চাকর যদি আপনার বাসা থেকে কোনো মালামাল নিয়ে যায়, সেটা কি হবে? সেটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে না। সেটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে না, 408 হবে না। সেটা হবে সম্পত্তি আত্মসাৎ হবে। সেটা হবে সম্পত্তি আত্মসাৎ। আত্মসাতের সেক্টরটা বুঝতে হবে, চুরির মানে যে সংজ্ঞার ভিতরে পড়ে আপনারা সংজ্ঞায় সেটাকে, যেমন এই যে একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড, রিলেটেড দেখা যাচ্ছে। একটু 19-20 হইলেই ধারা চেঞ্জ হয়ে যাচ্ছে, অপরাধের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। চুরির জন্য যে 5টা উপাদান, ওই 5টা উপাদান যদি থাকে তাহলে চুরি হবে মাস্ট বি। আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের জন্য যে যে ধরনের কথা, যেমন ওই জিনিসটা সে সরল বিশ্বাসে নিয়ে নিয়ে পরে আর ফেরত দিল না, তাহলে সেটা হয়ে যাবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এখন দেখা গেল যে কথা আসতেছে ডাবল। এখন দেখা গেল যে জাস্ট মিনিট। এখন দেখা গেল যে ওই মনিবের বাড়ি থেকে একটা জিনিস সে নিয়ে গেল, সে মনে মনে ভাবলো যে এই জিনিসটা আমি আবার ব্যবহার করে কালকে নিয়ে আসবো, ওইটা মনে করে নিয়ে গেল, তখন সেটা হয়ে যাবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। সে মনিবকে কিছু বললই না, অস্থাবর সম্পত্তি চিরস্থায়ীভাবে নিয়ে গেল, তখন সেটা চুরি হয়ে গেল। আবার মনিবে তারে দায়িত্ব দিল যে এই জিনিসটা তোমার কাছে রাখো, তখন সে নিয়ে গেল, তখন সেটা হয়ে যাবে কি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তার মানে মালিক যদি কোনো কিছু তার উপর দেয়, যেমন ধরেন বললাম যে চাকর কেরানি বা কর্মচারী এই ধরনের, তাহলে আপনি একটা ওই যে দোকানের মালিক, যেটাকে আমরা বলতে পারি গুদাম রক্ষক হচ্ছে আরেকটা বিষয়, আর দোকানের কর্মচারী হচ্ছে আরেকটা বিষয়। হ্যাঁ, তো দেখা গেল দোকানের কর্মচারী
বা দোকানে কাজ করার জন্য আপনি একটা ছেলেকে রাখলেন, তো তাকে তো আপনি বিশ্বাস করেই রাখছেন। এবার তাকে আপনি দোকানের ক্যাশ সহ দোকানটা দিয়ে কোনো একটা কাজে বাইরে গেল, সে দোকান থেকে 5,000 টাকা সরাই ফেললো, তার মানে সে কি করলো? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করলো। তো এই ধরনের চাকরের কাছে কোনো জিনিস যদি মালিককে গচ্ছিত রাখে, সে যদি সেটা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে বা আত্মসাৎ করে ফেলে, তখন সেটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। কেরানি, কেরানি মানে হচ্ছে যারা ওই যে অফিসিয়াল হিসাব হিসাব নিকাশের কাজ করে তাদেরকে বোঝায়। তো এই কেরানি হিসাব নিকাশের জন্য তার কাছে একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে পারে, হ্যাঁ, যেটা মালিকের বা অফিসের। তখন যদি সেটা সে ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে ব্যবহার করে বা আত্মসাৎ করে ফেলে, তখন সেটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলে গণ্য হবে। এই হলো 408 ধারা। চাকর, কেরানি বা কর্মচারী কর্তৃক যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে, তখন তার শাস্তি হবে 408 ধারা মোতাবেক। আর 409 ধারাতে বলতেছে সরকারি কর্মচারী বা ব্যাংকার কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। ব্যাংকে যারা চাকরি করে, তো তাদেরকে তো বিশ্বাস করে চাকরিটা দেওয়া হয়েছে, তো তারা যদি ওইখানে অসাধুভাবে কোনো টাকা পয়সা আত্মসাৎ করে, হ্যাঁ, এই ধরনের কোনো কাজ করে, তাহলে তাদের জন্য শাস্তির ধারা আলাদা। সরকারি কর্মচারীর জন্য শাস্তির ধারা আলাদা, যেটা 409। 409 ধারাতে বলতেছে সরকারি কর্মচারী বা ব্যাংকার কর্তৃক যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে, তবে তারা 409 ধারা মোতাবেক দণ্ডিত হবে। 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা, 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, 407 বাহক প্রভৃতি ব্যক্তি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, 408 চাকর, কেরানি বা কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, 409 সরকারি কর্মচারী বা ব্যাংকার কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। এখন আমরা যাব 410 চোরাই মাল, খুবই গুরুত্বপূর্ণ সেকশন। 410, 411 বা 412, 413, 414 এগুলো থেকে কিন্তু একদম মানে কনস্টেবল থেকে শুরু করে একদম ইন্সপেক্টরশিপ পর্যন্ত প্রশ্ন আসে এই 410 থেকে 414 এর ভিতরে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ ধারা, একটু মনোযোগ দিবেন। বলা হচ্ছে 410 চোরাই মাল, তার মানে পরীক্ষা যদি আসে চোরাই মাল কাকে বলে বা চোরাই মালের সংজ্ঞা লিখুন, তখন কিন্তু 410 ধারাটাই লিখতে হবে। 410 ধারাতে কি বলতেছে? আমরা এর আগে কি কি পড়েছি? আহ, সম্পত্তি সম্পর্কিত অপরাধের মধ্যে প্রথমে আমরা পড়েছি চুরি, চুরির বিষয়ে পড়েছি। এরপরে পড়েছি বলপূর্বক গ্রহণ, এরপরে পড়েছি দস্যুতা, এরপরে পড়েছি ডাকাতি বাদ যাবে, ওই ডাকাতির মালটা চোরাই মালের ভিতরে আসবে না, ওটার জন্য আলাদা। তাহলে ডাকাতি বিষয়টা শুধুমাত্র বাদ যাবে। এরপরে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এরপরে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এই হলো 5 ধরনের অপরাধ। এই 5 ধরনের অপরাধের মাধ্যমে যদি কোনো সম্পত্তি কোনো ব্যক্তির কাছে আসে, তাহলে ওই সম্পত্তিটা চোরাই মাল বলে গণ্য হবে এই 5 ধরনের অপরাধের মাধ্যমে। তাহলে সংখ্যাটা কিরকম হবে? যে সম্পত্তির দখল, চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অসাধুভাবে আত্মসাৎ, অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে বা অপরাধ বলপূর্বক গ্রহণ তো বলছি, বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্জিত হয়, তাকে চোরাই মাল বলে। এবার এই অর্জিত জিনিসটা যে চুরি করেছে তার কাছেও থাকতে পারে, আবার অন্য কোনো ব্যক্তির কাছেও থাকতে পারে, জাস্ট ওই মালটা হইলেই হলো। ওই মালটা, যে মালটা চুরি করে আনা হয়েছে, যেমন ধরেন ওপ্পো A57 মোবাইলটা চুরি করে আনা হয়েছে। এবার যে চুরি করে আনছে তার কাছে থাকলেও সেটা চোরাই মাল। সে যদি আবার অন্য কারো কাছে রাখে, যার কাছে রাখুক না কেন, এই ফোনটা, চুরি করা ফোনটা কিন্তু যার কাছেই থাকুক সেটা চোরাই মাল। তাহলে চোরাই মাল কি হবে? ওই পাঁচ ভাবে অর্জিত মালটাই হলো চোরাই মাল। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? 410 ধারাটা, যে সম্পত্তির দখল, 410 দ্বারা হচ্ছে চোরাই মালের সংজ্ঞা, পরের দ্বারা হচ্ছে শাস্তি। 411 হলো চোরাই মাল গ্রহণের শাস্তি, যে চুরি করেছে তার তো সরাসরি চুরি করার শাস্তি। আর এই চোরাই মালটা যার কাছে পাওয়া যাবে তার হবে চোরাই মাল গ্রহণ করার শাস্তি। তার হবে কি? চোরাই মাল গ্রহণ করার শাস্তি হবে 411 ধারা। চোরাই মাল গ্রহণ করার শাস্তি হলো 411 ধারা। যেমন ধরেন সজীব সবসময় চুরি করে তো ও যেহেতু চোর, ওর কাছ থেকে মানুষ এগুলা কিনতে চায় না। তো সে আবার কি করে, একটা ভালো মানুষ রাজীব, ও রাজীবের কাছে নিয়ে ওই মালটা রাখে। তো রাজীবে আবার বিক্রি করে করে রাজীবে কিছু টাকা রাখে, সজীবকে কিছু টাকা দেয়। তার মানে এই সমস্ত কাজ যারা করে, মানে যে চোরাই মালটা গ্রহণ করে, তার শাস্তি হবে 411 ধারা।
আবার যে অভ্যাসগতভাবে এটা একদম পেশায় পরিণত করে ফেলাইছে, হ্যাঁ, অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ করে, চোরাই মাল ক্রয় বিক্রয় করে, তার শাস্তি হবে 413 ধারাতে। নর্মালি চোরাই মাল গ্রহণ করার শাস্তি 411, আর যে অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ করে, ওই যে রাজীবের কথা বললাম, রাজীবের শাস্তি হবে 413। আর যদি ধরেন কি রকম বলি, যেমন ধরেন সজীব চুরি করে নিয়ে আসলো মোবাইলটা, এনে রাজীবের সাথে শেয়ার করলো যে এই মোবাইলটা চুরি করে আনছি, এটা তোর কাছে রাখ। তো সে অভ্যাসগতভাবে রাখে না এই মাল, এবং সে এগুলা ক্রয় বিক্রয় করে না, জাস্ট সজীব দিছে, চোরাই মাল জেনেও সেই জিনিসটা তার কাছে রেখে দিল। তো এই রাজীবের শাস্তি হবে 411। আর যদি সে অভ্যাসগতভাবে সবসময় এই মাল, চোরাই মালগুলো রাখে, অভ্যাসগতভাবে সে ক্রয় বিক্রয় করে, তার শাস্তি হবে 413। তাহলে মাঝখানের দ্বারা কি 412, 412 হচ্ছে ডাকাতির মাল গ্রহণ করার শাস্তি 412। তাহলে 410, 411, 412, 413, 414, এই 5টা ধারার মধ্যে কেবলমাত্র ডাকাতির ধারা একটাই আছে, সেটা হলো 412। ডাকাতির ধারা একটাই আছে, সেটা হলো 412। তার মানে আর 412 ছাড়া বাকি সব, 410 থেকে 414 বাকি সব হলো চোরাই মাল, বাকি সবগুলো হলো চোরাই মাল। তাহলে 410 চোরাই মালের সংজ্ঞা, 411 চোরাই মাল গ্রহণ করার শাস্তি, 412 ডাকাতির মাল গ্রহণ করার শাস্তি, 413 অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ বা ক্রয় বিক্রি করার শাস্তি, 414 চোরাই মাল গোপন করতে সহায়তা করার শাস্তি। এগুলো 414। যেমন ধরেন একটা মোটর বাইক, একটা মোটর সাইকেল চুরি করে নিয়ে গেল, নিয়ে করে ওয়ার্কশপে বা গ্যারেজে দিল, বা যারা রং মিস্ত্রি আছে তাদের কাছে দিল, যাতে করে ওইটার কালারটা চেঞ্জ করে ফেলে, রংটা যাতে চেঞ্জ করে ফেলে, যাতে করে এই মোটরসাইকেলটা না চেনা যায়। তো যারা এই মোটরসাইকেলের রং দিল, তারা এই মোটরসাইকেলটা কিন্তু গোপনে সহায়তা করলো, যাতে করে অরিজিনালি এটা ধরা না পড়ে। তো যারা এই রংটা দিল তারা হচ্ছে 414 ধারার মোতাবেক দণ্ডনীয় হবে। আর যে চুরি করেছে সে তো চুরি করার অপরাধে দণ্ডনীয় হবে। তো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এছাড়াও চোরাই মাল গোপনে সহায়তা, চোরাই মাল জেনে এটা গোপন করার কাজে যারাই সহায়তা করবে তারাই 414 ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। যারাই সহায়তা করবে তারা 414 ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। 410 চোরাই মালের সংজ্ঞা, 411 চোরাই মাল গ্রহণ করার শাস্তি, 412 ডাকাতির মাল গ্রহণ করার শাস্তি, 413 অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ বা অভ্যাসগতভাবে চোরাই মাল ক্রয় বিক্রয় করার শাস্তি, 414 চোরাই মাল গোপন করার কাজে সহায়তা করার শাস্তি, 414। তো এখনো আরেকটা গুরুত্বপূর্ণ আহ, পর্বে যাব, সেটা হচ্ছে প্রতারণা নিয়ে। তো প্রতারণা হচ্ছে 415 থেকে 420, 21, 22, 23, 24 এগুলো লাগবে না। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখানে চোরাই মাল ক্রয় বিক্রয়ের একটা ধারা আছে, কিন্তু ডাকাতির মাল ক্রয় বিক্রয়ের ধারা কিন্তু এর 5টা ধারার ভিতরে নাই। যেটার ধারা নাই ওইটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে না। মানে পরীক্ষায় হচ্ছে যে যেটা নিয়ে ধারা আছে ওইটা থেকে প্রশ্ন আসবে। রাইট, রাইট। যদি সে জানে সেটা চোরাই মাল, অবশ্যই সে শাস্তি পাবে। আর যদি সে জানে এটা চোরাই মাল না, সে সৎ বিশ্বাসে সেটা কিনেছে, যার কাছ থেকে কিনেছে তার মোবাইল মনে করে কিনেছে, তাহলে আদালতে যদি সে এটা প্রমাণ করতে পারে, আদালতে যদি সে ওইটা প্রমাণ করতে পারে যে সে জানে না এটা যে চোরাই মাল, তাহলে আদালত সে যে টাকা দিয়ে কিনেছিল আসামির কাছ থেকে ওই টাকা ফেরত নিয়ে দিতে পারবে। মানে তার তো দোষ নাই, নির্দোষ হওয়ার কারণে তার টাকা আদালত ফেরত নিয়ে দিতে পারবে। আর যদি এটা প্রমাণ হয় যে সে জেনে শুনেই চোরাই মাল কিনেছে, তাহলে অবশ্যই চোরাই মাল গ্রহণ করার কারণে সে দণ্ডনীয় হবে 411 ধারা মোতাবেক। কিনলেও কিনলেও দণ্ডনীয় হবে, কারণ চোরাই মাল গ্রহণ তো সে অবশ্যই যে মূল্য দেওয়ার কথা ওই মূল্যে সে কিনবে না, অবশ্যই সে কম মূল্যে কিনবে।
এই জন্য সে চোরাই মাল গ্রহণ করার অপরাধে দণ্ডনীয় হবে 411 ধারা। আর কার কোনো প্রশ্ন? ডাকাতির মাল ক্রয় বিক্রয়ের ধারা নাই আসলে, এই কারণে ওইখান থেকে প্রশ্ন আসবে না, নিশ্চিত থাকেন। আচ্ছা, এবার এবার আমরা যাই 415 প্রতারণা। 416 ছদ্মবেশ ধারণ করে প্রতারণা। 417 প্রতারণার শাস্তি। এবার দেখেন 415 প্রতারণা, তাহলে 416 প্রতারণার শাস্তি হওয়ার কথা ছিল না, একটা ধারা গ্যাপ দিয়ে হবে। হ্যাঁ, তাহলে একটা ধারা গ্যাপ দিয়ে 417 প্রতারণার শাস্তি। আচ্ছা, তাহলে 416 মাঝখানেরটা কি? ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করার শাস্তি 416। তো 416 পরে 417 তো শাস্তি গেল প্রতারণার। 418 গ্যাপ দিয়ে 419 হলো ছদ্মবেশ ধারণ করে প্রতারণার শাস্তি। আর 420 হলো সম্পত্তি বা মূল্যবান জামানত সম্পর্কে প্রতারণা করার শাস্তি। কেউ যদি কাউকে প্রতারিত করে সম্পত্তি, আচ্ছা আরেকটা জিনিস, যদিও আমাদের মিটিংটা কেটে যাবে তাও একটু বলে রাখি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আর হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এই দুইটার মধ্যে পার্থক্য কি হতে পারে? পার্থক্য কি হতে পারে বলতে পারবেন কেউ? যদিও আমাদের সময় শেষ। আচ্ছা আমি একটু বলি, মানে হ্যাঁ বলেন। সময় শেষের কারণে আমি বলছি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মালটা আইনানুগভাবে, আমি প্রতারণার চ্যাপ্টারটা পড়াইতেই পারবো না, আমাদের 40 মিনিট শেষ হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি পড়াইতেই পারবো না, এই কারণেই ছেড়ে দিছিলাম। আসলে এখনই কেটে যাবে। তো 415 হলো প্রতারণা, প্রতারণার সংজ্ঞাটা আমি না হয় অডিও কলে বলে দিব। 416 ছদ্মবেশ ধারণ করে প্রতারণা। 417 প্রতারণার শাস্তি। 418 ক্ষতি হতে পারে জেনেও যে ব্যক্তি প্রতারণা করবে তার শাস্তি। মানে একটা প্রতারণা করলে বিরাট ক্ষতি হয়ে যাবে, যেমন কারো, যেমন এক সজীবের মায়ের অপারেশন, তো সে জানে যে তার মার অপারেশন, এখন এই টাকাটা সে প্রতারণা করে নিয়ে গেল। তো টাকাটা যেহেতু সে নিয়ে গেল, সে বলল যে সে অপারেশনের ব্যবস্থা করে দিবে। যাই হোক, যেভাবে হোক তাকে প্রতারিত করে টাকাটা নিয়ে গেল, পরে আর অপারেশনটা হলো না, করাইতে পারলো না। তো এটা কিন্তু একটু বড় অপরাধ হয়ে গেল, ওই জন্য ক্ষতি হতে পারে জেনেও যে প্রতারণা করবে তার শাস্তি হবে 418 দ্বারাই, মানে একটু বেশি শাস্তি হবে। তো 417 নর্মাল প্রতারণার শাস্তি, 418 ক্ষতি হতে পারে জেনেও যে প্রতারণা করবে তার শাস্তি, আর 419 হলো ছদ্মবেশ ধারণ করে যে প্রতারণা করবে তার শাস্তি, আর 420 হলো কোনো ব্যক্তি প্রতারণা করে যদি সম্পত্তি বা মূল্যবান জামানত সমর্পণ করতে বাধ্য করে, তখন তার শাস্তি হবে 420। ওই যে 420 যেটা বলে, 420 কথাটা তো অবশ্যই সবাই শুনেছেন, সেটা এই দণ্ডবিধি থেকেই 420 শব্দটা গিয়েছে। মানে কেউ যদি কাউকে সম্পত্তি দিতে বাধ্য করে, প্রতারিত করে, হ্যাঁ মানে হচ্ছে আপনার বলতেছে যে প্ররোচনা দিয়ে যদি সম্পত্তি সমর্পণ করায়, প্ররোচনা দিয়ে যদি সম্পত্তি সমর্পণ করায়, তাইলে তো সম্পত্তি সংক্রান্ত প্রতারণা হয়ে গেল। আর এই সম্পত্তি সংক্রান্ত প্রতারণা হলে এর সাজা হবে 420 ধারা। মানে এক কথা সম্পত্তি আসলেই সেটা 420 ধারায় হয়ে যাবে। আর এমনিতেই প্রতারণা, যেটা কথা দিয়ে কথা না রাখা, ওই বান্ধবীর সাথে প্রতারণা করা, হ্যাঁ, সরল বিশ্বাস নিয়ে খেলা করা, তারপরে অপরের রূপ ধারণ করে বিশ্বাস জন্মায়া প্রতারিত করা, এই ধরনের এগুলো আলাদা। আর সম্পত্তি আসলে 420-এ ঢুকবেন। সম্পত্তি তো বুঝতেছেন, স্থাবর সম্পত্তি। হ্যাঁ, ওই সম্পত্তি আসলেই সেটা হয়ে যাবে 420 ধারা হয়ে যাবে। আর 421, 22, 23 এগুলা বাদ, এগুলা লাগবে না। 425 হচ্ছে অনিষ্ট। অনিষ্টের সংজ্ঞা, যে ব্যক্তি জনসাধারণ বা কোনো ব্যক্তি বিশেষের সম্পত্তি অসৎভাবে ক্ষতিসাধন করার অভিপ্রায়ে। শেষ।